বেশ কিছুদিন ধরে দেশে বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং তার পরবর্তীতে বিভিন্ন সহিংসতা, নাশকতা এবং ধ্বংসযজ্ঞের পরে আজকে যে আবার এই চ্যানেলে কথা বলতে পারছি আপনাদের সাথে, সত্যিই নিজের কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। এই যে একটা বিশাল কর্মকাণ্ড চলল কিছুদিন ধরে, এর মূল লক্ষ্যগুলির একটি সকলেই বলছেন মত প্রকাশের অধিকারের জন্য বা দ্বিমত প্রকাশের অধিকারের জন্যেই সকলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আমি সবসময়ই আমার আগের ভিডিওগুলোতেও বলেছি, মত প্রকাশের অধিকার এটি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি অধিকার আমাদের। এর জন্য আমাদের সবসময় কাজ করা উচিত এবং প্রয়োজনে আন্দোলন সংগ্রাম যা কিছু করার আছে সেটা আমাদের করা উচিত। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, প্রতিটা অধিকারের সাথেই কিন্তু একটা দায়িত্বের জায়গা জুড়ে যায়। সেটা হলো অধিকার সীমাহীন হতে পারে না। যা হোক, সেটা অন্য কথা। আমি আজকে শুধুই আমার কথা বলবো। আমিও যেহেতু একজন নাগরিক, আমিও যেহেতু একজন মানুষ, আমারও মত প্রকাশের অধিকার রয়েছে। যদি খুব সংক্ষেপেও বলতে যাই, তাহলে আমি এইভাবে বলতে চাই, আজকে যার বিরুদ্ধে আন্দোলন, শেখ হাসিনা এবং তার মন্ত্রী, এমপি, তার দলীয় নেতা কর্মী এবং তার কাছের লোকজন, সকলে যেসব দুর্নীতি, অন্যায়, লুটপাট, সন্ত্রাস যা কিছু করেছেন, তার আপনারা বা আমরা সকলেই বিচার চাই এবং বিচার করতে হবে। কারণ বিচারহীনতার একটা প্রবণতা দীর্ঘদিন ধরে দেশে চলতে পারে না। সেটা দেশের জন্যে, দেশের মানুষের জন্যে সীমাহীন দুর্ভোগ বয়ে আনে। কিন্তু আমার প্রশ্ন হলো, শেখ হাসিনার বাবা হিসাবেই কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র পরিচয়? আজকে তার ভাস্কর্যগুলো ভাঙা হচ্ছে কেন? রাষ্ট্রীয় যে ভবনগুলো, রাষ্ট্রীয় যে সম্পদ, সেগুলোকে আজকে ধ্বংস করে দেয়া হচ্ছে কেন? আমি কখনো বিশ্বাস করি না এটা আমাদের সন্তান, সাধারণ ছাত্রছাত্রীদের কোনো কর্মকাণ্ড। তারা আজকে বলছে, বিভিন্নভাবে জানাচ্ছে যে তারা এই ধরনের নাশকতা, সহিংসতা এসব কিছুকে সমর্থন করে না, এর সাথে যুক্ত নয়। আমি সেই জায়গায় শুধু একটি কথাই বলবো, তোমরা একটি কথা ভাববে, সেটি হলো, যখন এই আন্দোলনের নেতৃত্বের জায়গাটায় তোমরা এসেছো, তখন এই যে ধ্বংসযজ্ঞ, এই যে সহিংসতা, এর দায়ভার কিন্তু কিছুটা হলেও তোমাদের উপর বর্তায়। এককভাবে শুধু সেই স্বৈরাচারী সরকারের উপর বর্তায় না। শেখ হাসিনা যেমন বলেছিলেন গুলি হয়নি, বিভিন্ন সময় বিভিন্ন রকম মৃতের সংখ্যা দিয়েছিলেন, আজকে যদি একইভাবে বলা হয় যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে না, সহিংসতা হচ্ছে না, এটা কি তাহলে একই বিষয় হয়ে গেল না? আমাদের এই রাষ্ট্র গঠনের যে ভূমিকা ছিল যে মানুষগুলির, সেখানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আমরা কি মুছে ফেলতে পারবো তার ভাস্কর্য ভেঙে ফেলে? আমরা কি আজকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, যেগুলো আমাদের কষ্টে পরিশ্রমে অর্জিত ট্যাক্সের টাকায় গঠিত, সেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে আবার নতুন করে সেই ঋণের বোঝা মাথায় নেব? আমরা কি আজকে জলের গানের মতো সবগুলো সাংস্কৃতিক কর্মকাণ্ডকে একবারে বন্ধ করে দেব? এগুলো আমাদেরকে কিসের ইঙ্গিত দেয়? আমি জানি আমার কথায় অনেকের সাথে দ্বিমত হতে পারে, অনেকে ক্ষিপ্ত হতে পারেন, অনেকের অপছন্দ হতে পারে, অনেকে বিরক্তও হতে পারেন, কিন্তু আমি তো আমার কথা বলবো। কারণ আমরা বলছি, আমরা বিশ্বাস করছি, আজকে আমরা এমন একটা সময় এসেছি যখন আমাদের মত প্রকাশের অধিকার অর্জিত হয়েছে।
আজকে যখন বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা হয়, সেক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিচয়ে পরিচিত ব্যক্তি যে কোনোদিনই বাংলাদেশের জন্মেই বিশ্বাস করেননি, এমন একটি ব্যক্তির নাম বারবার কেন অতি গুরুত্ব সহকারে উচ্চারণ করা হয়? এটা আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, একজন দেশপ্রেমিক জনগণ হিসাবে এবং একজন সচেতন নাগরিক হিসাবে জানতে চাই। সেই হিসাবে যদি ধরতে যাওয়া হয়, তাহলে তো আওয়ামী লীগের লোকজনকেও ডাকা উচিত। আমার এই কথাগুলো যাদের অপছন্দ হবে, আপনারা ইচ্ছা মতো আমাকে গালিগালাজ করতে পারেন, নেগেটিভ কমেন্টস করতে পারেন। ব্যক্তিগতভাবে আমার সেখানে কিছুই বলার নেই, কারণ আমি সবসময় বিশ্বাস করি আমার মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও, আমার মধ্যে নেগেটিভ মনোভাব আসলেও আমাকে ভিন্ন মতকে গ্রহণ করার চর্চাটা চালিয়ে যেতে হবে, কারণ এটা একদিনে অর্জন করার বিষয় নয়। গতকাল আমার এক বান্ধবী আমাকে ফোনে বলছিল যে সে তার পরিবার এবং বন্ধু বান্ধবের অনেককে ব্লক করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, কারণ সে যখনই কিছু বলছিল এত তীব্রভাবে বাজে ভাষায় তাকে আক্রমণ করা হচ্ছিল, সে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছিল। প্রশ্ন হলো, এক্ষেত্রে কেউ যদি আপনার সাথে আমার সাথে একমত হতে না পারে, তাহলে কি নেগেটিভ কমেন্টস করে তাকে আক্রমণ করলে সে আমাদের পক্ষে চলে আসবে, নাকি সে আরো তিক্ত বিরক্ত হয়ে যাবে? একজন মানুষকে মোটিভেট করতে গেলে তাকে কখনোই আপনি নেগেটিভ অ্যাপ্রোচ দ্বারা আপনার মতে আনতে পারবেন না। আমি ইতিহাসের ছাত্রী, আমি জানি ইসলামের যে কয়টি বিজয় সংঘটিত হয়েছিল সেই সময়, ঠিক দেশ বিজয়ের পর আমাদের নেতৃবৃন্দ, আমাদের চার খলিফার যারা ছিলেন, তারা সকলেই একটি জিনিস নিশ্চিত করেছেন, সেটি হলো সেখানে যারা বিজিত থাকে তাদের উপর যেন বিজয়ী শক্তি কোনো অত্যাচার জুলুম না চালায়। আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা অনেক জায়গায় এখনো নির্যাতন লুটপাটের শিকার হচ্ছেন। আমরা স্বীকার করি বা না করি, আমাদের তো এইটা একটা কালচারে পরিণত হয়েছে। কিছু ঘটন বা অঘটনের সাথে সাথে আমরা সংখ্যালঘুর উপর আক্রমণ করতে ধেয়ে যাই। এমন অনেকেই আছেন যারা ফোনে কেঁদেছেন পর্যন্ত আমার কাছে। তাদের মনের ভীতি কিছুতেই কাটানো যাচ্ছে না। তাহলে আজকে যখন অনেক ভালো কাজ আমরা করছি, যখন আমরা মাইকে ঘোষণা দিয়ে সকলের জানমালের রক্ষা করার জন্য বলছি, তখন কেন একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের মধ্যে এই ভীতি? আমরা কি কোনোভাবে কোনো অবস্থাতেই একটা সুশৃঙ্খল জাতিতে পরিণত হতে পারি না? আজকে জাতির জনকের ভাস্কর্য ভেঙে, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় ভেঙে আমরা যে বীরত্ব দেখাচ্ছি, সেটা যে অসভ্যতার একটা চরমতম নমুনা, এটাকে আমরা বুঝতে পারছি না? যেই সব অভিভাবকরা অনেক উচ্ছ্বসিত ছিলেন এবং এখনো আছেন, তাদের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ থাকবে, আপনারা এই ধরনের সহিংসতা, নাশকতা বন্ধের জন্য আরেকবার সকলে ঐক্যবদ্ধভাবে একটা আহ্বান জানান। আমাদের জাতিকে কেউ যেন অকৃতজ্ঞ বলতে না পারে, আমাদের যেন কেউ অসভ্য বলতে না পারে। মুক্তিযোদ্ধাদের নিয়ে যা হওয়ার, তাদের সন্তানদের নিয়ে যা হওয়ার, তা তো হয়েই গিয়েছে। আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা, আমরা কিচ্ছু চাই না। আমাদের বাবারা যেই দেশের জন্য যুদ্ধ করেছিলেন, সেই সম্মানটুকু যদি আপনারা আমাদের দেখাতে পারেন, সেটাই আমাদের জন্য যথেষ্ট। আমরা না খেয়ে থাকলেও সরকারের কাছে বলতে যাব না যে আমরা কিরকম অবস্থায় আছি। দেশটা আপনাদের, আমাদের পিতারা, আমাদের মা বোনরা তাদের সর্বস্ব দিয়ে
দেশটাকে উপহার দিয়েছে এই জাতিকে, সেই জাতি দেশটাকে কিভাবে চালাবে সেটা তাদের এখন নির্ধারণ করার সময় এসেছে। আজকে যে অবস্থায় আমরা আছি, আমরা অনেকেই ভালো নেই, কিন্তু আমরা মত প্রকাশ করতে পারছি। আমরা এই কথাগুলো যখনই বলছি তখনই বলা হচ্ছে দালাল, তখনই বিভিন্ন রকম নেগেটিভ শব্দে আমাদেরকে সম্বোধন করা হচ্ছে। এটাই কি সভ্যতার লক্ষণ? আজকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং এদের সাথে সংশ্লিষ্ট মানুষজন, এমপিদের হত্যা করা হয়েছে। তারা হয়তো দোষী ছিলেন, কিন্তু সেই দোষীদের বিচার করা কি আমাদের দরকার ছিল না? তাদেরকে হত্যা করে আমাদের কি সেই হত্যার দায় কাঁধে নেওয়ার দরকার? আমাদের সন্তানরা আজকে আমাদেরকে যে অর্জনটা এনে দিয়েছে সেটাকে কেউ কেউ যখন ধ্বংস করে দেয়, গণভবনের মতো রাষ্ট্রীয় বাসভবনে লুটপাট করে, সেটাকে কখনোই বিজয় উল্লাস বলা যায় না। বিজয় উল্লাস অনেক সুন্দর করেও করা যেতে পারত। আজকে যেসব পুলিশকে হত্যা করা হয়েছে তারা কি সকলেই গুলি করার দায়ে অভিযুক্ত? সকলেই কি বন্দুক তাক করেছিলেন? পুলিশ বলে কি তাদের ক্ষেত্রে কোনো মানবাধিকার কাজ করে না? আমার এই কথাগুলো অতি তুচ্ছ, কারণ আমি অতি সাধারণ একজন মানুষ এবং অতি সাধারণ মানুষের সাথেই আমার বসবাস। কিন্তু আমার মনে এই প্রশ্নগুলো এসেছে। আমি খেতে পারিনি, ঘুমাতে পারিনি, আমার খিদা লাগে না, আমি এই বীভৎস ধ্বংসযজ্ঞ আর সহ্য করতে পারি না। আমি ভাবতাম আমি জন্ম থেকেই একজন প্রতিবন্ধী মানুষ, চোখের ধীরে ধীরে কম দেখার কারণে একা একা চলাফেরাও করতে পারি না। আমার সমাজকে যেটুকু দেয়ার সামর্থ্য ছিল আমি সর্বোচ্চ চেষ্টা করেছি দেয়ার। জানি না দিতে পেরেছি কিনা, আমার মনে হয় না আমি কাউকে বোঝাতে পেরেছি বা কিছু করতে পেরেছি, সে সক্ষমতা আমার নাই, তবে আমি সবসময় চেষ্টা করেছি। আর আজকে এই অবস্থায় আমি যখন একেবারেই বাবা মা হারা একজন মানুষ, একাকী একজন মানুষ, নিঃসন্তান একজন মানুষ, তখন আমার মনে হয়েছিল যে এর চাইতে বেশি কষ্ট পাওয়ার বোধহয় আমার আর কিছু নেই, কিন্তু সেটাও আমাকে পেতে হলো। আমি এই বিজয়ে অংশগ্রহণ করতে পারতাম যদি দেখতাম এই ধ্বংসযজ্ঞগুলো হচ্ছে না। আমি কোনো মতেই বলছি না এই আন্দোলন, এই সংগ্রাম, এই বিজয়ে আমার সমর্থন নেই। আমি সমর্থন করি ছাত্র আন্দোলন, ছাত্রদের এই বিজয়কে, কিন্তু তার পাশাপাশি যেটা হচ্ছে সেটাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না। আমার কাছে সেটা গ্রহণযোগ্য নয় এবং বিভিন্নভাবে যে বক্তব্যগুলো আসছে সেগুলোও গ্রহণযোগ্য নয়। কারা আজকে আমাদের নসিহত করছে? তাদের রূপগুলো তো আমাদের অচেনা নয়। তারপরেও যদি বাংলাদেশের মানুষ এটাই ভাবেন যে তারাই তাদের শাসনভার গ্রহণ করবে, তাহলে ঠিক আছে। আমার বাবারা তো চলেই গিয়েছে, আমরাও চলে যাব কয়েক বছর পরে। এটুকুই আমার বলার ছিল। আসলে আমি এতটাই ইমোশনাল হয়ে যাচ্ছি, আমি বারবার মনে করছি যে আমার পরম সৌভাগ্য যে আমার বাবা বেঁচে নেই, কারণ উনি এটা দেখতে পারতেন না, এটা দেখা সম্ভব না। আমরা যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা যারা দেশের ইতিহাসটা জানি, সেখানে কার কি ভূমিকা সেটা জানি, তখন একজন মানুষ হিসাবে আরেকজন মানুষকে এত অশ্রদ্ধা করা কোনোভাবেই সমর্থন করতে পারি না। আওয়ামী লীগকে আপনারা অসম্মান করেন, তার নেতাকর্মীদেরকে আপনারা বিচার করেন, শেখ হাসিনার আপনারা বিচার করেন, কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কেন আজকে এটা হচ্ছে? যে জলের গান দিয়ে আমাদের বাংলাদেশকে অনেকেই চিনে, সেই জলের গানের যে গায়ক, তার কেন আজকে এক কাপড়ে বেরিয়ে যেতে হচ্ছে?
এটাই কি বিজয়? এই বিজয় কি আমরা চাই? আমি সকলের কাছে প্রশ্ন করতে চাই। আমি জানি না কয়জন দেখবেন বা কয়জন আমাকে জানেন, চিনেন। তারপরেও আমারও তো একটা বলার জায়গা থাকা দরকার। সেই জায়গাটা থেকে আমি এই কথাগুলো বললাম। আরো যদি এতে মনে আঘাত লেগে থাকে, আমি সত্যিই দুঃখিত। কারণ আমাদের মত প্রকাশের ওয়েটা হওয়া উচিত সবসময় পজিটিভ। আমরা যেন পজিটিভ অ্যাপ্রোচ দিয়ে অন্যের মধ্যে নিজেদের মতটাকে সঞ্চারণ করতে পারি, সেই চেষ্টাই আমাদের করা উচিত। একমাত্র সঠিকভাবে পজিটিভলি মত প্রকাশ করতে পারলেই আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু জাতীয় ঐক্যের কোনো অভাব কোনোদিন হবে না। আসুন সেই জন্যেই আমরা একটু সংযতভাবে আমাদের কথা বলি, আমাদের আচরণগুলি করি, যেন আমরা ভবিষ্যতে যে সুন্দর বাংলাদেশ দেখতে চাচ্ছি সেই বাংলাদেশটা সঠিকভাবে গড়ে ওঠে। এবং এই যে যারা সুযোগের অপেক্ষায় ছিল, সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আজকে যারা হামলে পড়েছে, যারা বিভিন্ন ভাঙচুর লুটপাট করছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে, তাদেরকে থামানোর বা তাদেরকে নিয়ন্ত্রণ করার কৌশল বোধহয় আমাদের আয়ত্তের মধ্যে আর নেই। এটা আমাদের সবচাইতে আগে বন্ধ করতে হবে এবং এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, এদের বিচার করতে হবে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর কি বলতে পারি? কারণ এখন সকলেরই মানসিক অবস্থা কিছু বলা বা শোনার মতো পর্যায়ে নেই। তারপরেও সকলকে বলবো, নাশিদ খন্দকার কেকা চ্যানেলটি আপনাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের যে কোনো মতামত কমেন্টস করবেন, লাইক বা লাভ রিয়াক্ট দিয়ে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন।